হারালো, সেটা কেন আমাদেরকে দেয়া হলো না? আবার এই যে সেসব জটটাও কিন্তু আমাদের সৃষ্টি না, কারণ রাষ্ট্র তার শিক্ষা ব্যবস্থা সংস্কার করবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত করবে না, সেটা রাষ্ট্রের সমস্যা, অথচ সেই দায়গুলো আমাদের ঘাড়ে চাপানো হচ্ছে। আমরা তার যে হচ্ছে অসুবিধাটা, তার যে ক্ষতিটা সম্পূর্ণ আমরা বহন করছি। এখানে কিন্তু রাষ্ট্রের কিছুই আসা যাচ্ছে না। আবার আমরা হচ্ছে বিগত সরকারের যে সময়টা, অর্থাৎ 2008 থেকে শুরু করে 2024-এর যে সময়টা শেষের দিকে এসে দেখুন, আমরা 16, 17, 18, 19-এ যারা চাকরির বাজারে প্রবেশ করি, তখন দেখা যাচ্ছে যে আমরা ওই সময় বিগত সরকারের সর্বোচ্চ হচ্ছে তার শক্তির প্রয়োগ ওই টাইমটাতে, এবং আমরা দেখেছি বিসিএস এর মতো সেক্টরগুলোতে পরীক্ষা ছাড়া নিয়োগ হয়েছে, ক্যাডার হয়েছে, এবং প্রশ্ন ফাঁসের বিষয়টা এত জোরালো ছিল। এটা এই যে আবেদ আলী চাচার কথা আমরা অনেকেই জানি, এটা নিয়ে অনেক কিন্তু হচ্ছে আলোচনা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তাদের যে কঠোর একটা আইনের আওতায় আনা সেটা কিন্তু হয়নি। আবার এটা নিয়ে কিন্তু যে জোরালো পদক্ষেপ সেটাও হয়নি। তো আমার নিজের একজন হচ্ছে আমার একজন সহযোদ্ধা যে 46 বিসিএস এ অংশগ্রহণ করেছিল, সে নিজে কিন্তু প্রশ্নটা পেয়েছিল তার এক বন্ধুর মাধ্যমে। তাহলে এই যে আমরা কিন্তু প্রমাণগুলো দেখছি, তারপরে কিন্তু সেই ব্যবস্থাগুলো নেওয়া হয়নি। তো এই যে প্রশ্ন ফাঁস, ডিভাইসের কথা জানি, ডিভাইসের মাধ্যমে পরীক্ষা দেওয়া, সবগুলো কিন্তু ওই সময়গুলোতে ছিল। আবার এই যে আমাদের বিগত যে সকল মন্ত্রীরা ছিলেন, এমপিরা ছিলেন, তাদের কিন্তু এই যে নিয়োগ বাণিজ্য একদম শীর্ষ বলা যায় তারা এই নিয়োগ বাণিজ্যের ক্ষেত্রে। তো আমরা যারা প্রকৃত মেধাবীরা ছিলাম তারা কিন্তু বঞ্চিত হয়েছি। আরেকটা বিষয় আমি উল্লেখ করি, যেটা হলো করোনাকালীন সময়টাতে আমরা কেন বলছি এই সময়টা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে বা নষ্ট হয়েছে, কারণ হলো এই সময়টাতে কিন্তু কোনো চাকরির সেক্ষেত্রে সকল সার্কুলারগুলো বন্ধ ছিল। আবার করোনা চলে যাওয়ার পরপরই যে সার্কুলারগুলো আগে ছিল, সেই সার্কুলারগুলোর দেখা যাচ্ছে যে একদিনে 20 থেকে 15 থেকে 20টা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যেখানে আমাদের অনেক ভাই বোনেরা একটা পরীক্ষাতে অংশগ্রহণ করেছে এমন হয়েছে। তাহলে এটাও কিন্তু আমাদের সাথে অনেক একটা বড় বৈষম্য হয়েছে। এরপর যখন আমাদের হচ্ছে বৈশ্বিক মহামারীর কারণে হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে যে একটা অর্থনৈতিক একটা সংকটের সৃষ্টি হয়, সেই সংকটের কারণে ওই সময়টাতে দেখা যাচ্ছে যে সার্কুলারটা প্রায় 1.5 বছর বন্ধ ছিল। এখন যখন 32-এর প্রজ্ঞাপনটা হয়ে গেল, 32-এর প্রজ্ঞাপন হওয়ার পরে ওই সময়গুলোর যে রিসার্কুলার হচ্ছে বা হয়েছে, সেগুলোতে কিন্তু আমাদের আবেদনের সুযোগ রাখা হয়নি। দেখেন, এই জায়গাটাতেও কিন্তু আমরা সবচেয়ে বেশি বঞ্চিত। এবার আমি আসি যে করোনাকালীন সরকার আমাদের একটা ব্যাকডেট সুবিধা দিয়েছিল, এটা আপনারা জানেন, 39 মাসের একটা ব্যাকডেট সুবিধা দিয়েছিল। সেক্ষেত্রে 90 থেকে 94 পর্যন্ত যাদের এজটা ছিল, 93, 94 তো ব্যাকডেট সুবিধা একদমই পায়নি। 32 মানে 92 যাদের ছিল, 91 আংশিক পেয়েছে, এবং হচ্ছে 92 যারা, তারা কিন্তু একদমই পায়নি বললেই চলে। কারণ আমি মনে করি রাষ্ট্রের নীতি নির্ধারকরা তখন যদি এমন একটা সিস্টেম করতেন যে যারা ক্ষতিগ্রস্ত এই 39 মাসের ব্যাকডেট সুবিধাটা সবাই পাবে, সেক্ষেত্রে আসলে এই যে আমাদের নতুন করে অবস্থান, নতুন করে অনশন, এই সিদ্ধান্তগুলো নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তো ওই সময়ের ব্যাকডেট সুবিধাটা থেকে আমরা বঞ্চিত। আবার আমরা দীর্ঘ সময় ধরে 35-এ যে আন্দোলনটা করছিলাম, কোটা আন্দোলন, সেই কোটার আন্দোলনের পরে যে একটা 24-এর গণ অভ্যুত্থান হয় এবং বিগত সরকারের যে পতন হয়, আমরা ভেবেছিলাম যে আমরা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত এবং বঞ্চিত, তারা হলো সবচেয়ে বেশি আশাবাদী হয়েছিলাম যে এবার আমাদের জীবনের দুঃখ হয়তো বুঝবে। আমাদের যেহেতু আমাদের সরকার, আমরা রাজপথে হচ্ছে আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে সরকারকে ক্ষমতায় এনেছি, সেই সরকার আমাদের সাথে বঞ্চনা করবেন না। কিন্তু প্রকৃত দৃশ্যটা ছিল আসলে সম্পূর্ণ উল্টো। আমরা জানি না আসলে ক্ষমতার চেয়ারটাতে কি আছে, যেখানে গেলে সবাই তাদের কেমন যেন চেঞ্জ হয়ে যায়। তো সেখানে আমরা যারা 24-এর গণ অভ্যুত্থানের পর 35 বাস্তবায়নের লক্ষ্যে একটা বৃহৎ আন্দোলন অনুষ্ঠিত হয়। সেই আন্দোলনটাতে আন্দোলনের প্রেক্ষাপটে সরকার একটা সংস্কার কমিশন গঠন করে। আপনারা সবাই জানেন, সে বিষয়টা আমি যাচ্ছি না আমার, কারণ অনেক ভাই বোনেরাই সে বিষয়ে আপনাদেরকে বলেছে। তো সেই কমিশনের প্রেক্ষাপটে আমরা হচ্ছে ভেবেছিলাম যে আমাদের সাথে বৈষম্যটা হবে না, কিন্তু শেষ পর্যন্ত আপনারা সবাই জানেন যে একজন হচ্ছে সমন্বয়কের একটা পোস্টের মাধ্যমে যে 32টা যুক্তি